জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিতে মার্চ ফর ইউনিটি আগামী 15 জানুয়ারির মধ্যে সরকারকেই এটা করতে হবে। আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের উপর হামলা হলে এই দায় সরাসরি সরকারকে নিতে হবে। হ্যাপি নিউ ইয়ার প্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হার্ড নিউজ। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ জাকারিয়া। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বহুল জল্পনা কল্পনার পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি নিয়ে। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লা, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শাহজাহান মোল্লা, জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিতে মার্চ ফর ইউনিটি একটা বিশাল জমায়েত করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে। সার্বিকভাবে আপনার চোখে কীভাবে মূল্যায়ন করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ক্যামেরার মাধ্যমে যারা দেখছেন তাদের সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে। পূর্ব ঘোষিত অনেক জল্পনা কল্পনার পরে এই যে মার্চ ফর ইউনিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাক দিয়েছিলেন সেটার একটা সমাবেশ হয়ে গেল। যেভাবে মানে হাইপ তোলা হয়েছিল সেই অর্থে যদি আমি বলি, সেখানে কিছুটা ছন্দপতন ঘটেছে। আপনি জানেন যে প্রথমে এটা ঘোষণা ছিল যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে, সেইটা অনেক নাটকীয়তার পর কালকে রাতে সন্ধ্যার পরে যখন সরকারের পক্ষ থেকে বলা হলো সরকার থেকেই এটা ঘোষণা করা হবে, ঘোষণাপত্র পাঠ করা হবে। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের অফিসে বসে গভীর রাতে বলা যায় ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তারা সংবাদ সম্মেলনকে সেটা জানেন না, ওই ঘোষণাপত্রটা পাঠ তারা করছে না, কিন্তু মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটা করবে। তো যখন একটা আন্দোলনের বা একটা সংগ্রামের বা একটা সমাবেশের ডাক দেওয়া হয়, তারপর সেই জায়গা থেকে যদি সরে যাওয়া হয় তাহলে কিছুটা হলে ছন্দপতন হয়। তারই ধারাবাহিকতা মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে কিন্তু দেখা গেছে। কারণ আমরা ভেবেছিলাম যে অনেক লোকের একটা সমাগম হবে, সেটা হয়েছে। একেবারে যে কম বলবো তা না, ভালো লোক আসছে। তো আমরা শিরোনামটার দিকে যদি লক্ষ্য করি, মার্চ ফর ইউনিটি, সেই ইউনিটির জায়গায় কোথায় যেন একটু মানে মানে ডিসইউনিটি বা কোথায় যেন একটু মানে পড়ে গেছে বা ছন্দ পড়ে গেছে। কারণ হচ্ছে যে দেখেন, এখানে আওয়ামী লীগ তো নাই, এখন রাজনৈতিক মাঠে নেই। তো সেইখানে থাকার কথা ছিল, কথা যে যদি আমরা সকল দলের কথা বলি তাহলে বিএনপির থাকার কথা ছিল পার্টিসিপেশন, তারপরে গণ অধিকার পরিষদ, তারপরে বাম দলের কিছু কিছু দল আছে, জামাতে ইসলাম। ওইভাবে যদিও জামাতে ইসলাম সরাসরি এখানেই হয়নি, তাদের নেতাদের এরকম দেখিনি, তবে এটা আপনি বলে রাখি যে গতকালকে যে ইটা ছিল মার্চ ফর ইউনিটি, তো সেইখানে পাশে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের একটা ছিল, কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটা দুপুর পর্যন্ত গড়িয়েছে, তারপর কিন্তু এই সমাবেশটা হয়েছে বা সেটা অনেকেই ধারণা করছেন সেখান থেকে কর্মীরা এখানে যোগদান করেছেন এবং এটা স্বাভাবিক। পাশাপাশি যেহেতু দুটা সম্মেলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদ আলম কিন্তু সেই শিবিরের সমাবেশে গিয়েছিলেন, সেখানে কিন্তু কথা বলেছেন। তো যেহেতু সে গেছেন, তাদের অনুষ্ঠানে তারা আসবে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে মানুষটা আসছে। তো ওই আমি যেটা বলছিলাম যে ইউনিটির যে বিষয়টা, সেই ইউনিটির বিষয়টা আমার মনে হয় একটু ফাটল ধরেছে বলে আমরা কালকেও আলোচনা করেছি। তো সেই জায়গায় মনে হয় একটু মানে যে স্পিড নিয়ে কথা বলা হয়েছে, সেই স্পিডে একটু ছন্দপতন ঘটেছে। এখানে রাজনৈতিক দলের একটা গঠনের মহড়া তো আছেই। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন, সমন্বয়করা আছেন, সেখান থেকে কিন্তু মানে ঘোষণার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে আগামী 15 জানুয়ারির মধ্যে সরকারকেই এটা করতে হবে। তো বিষয়টা কি আসলে কিভাবে দেখুন, যেহেতু এটা ঘোষণা করার কথা ছিল তাদেরই, তো যখন সেটা তারা পারেনি, সরকার থেকে যখন বলা হলো সরকারই করবে, তখন নিশ্চয়ই তাদের একটা চাপ তো প্রেশার তো দিতেই হয়। কারণ তারা বলেছেন যে 15 জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র দিতে হবে সরকারের পক্ষ থেকে। এখন সরকার এই 15 জানুয়ারির মধ্যে দিতে পারবে কি পারবে না সেটা নিয়ে আমি বলতে পারবো না, হয়তো বা পারবে, হয়তো নাও পারবে। কিন্তু এই জায়গায় কিন্তু সরকার কিন্তু কালকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে তারা একটা করবে। এখন সেই সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া এই সময়ের মধ্যে কতটুকু সম্ভব হবে সেটা
পরবর্তীতেই বলা যাবে আসলে কতটুকু কি সম্ভব হচ্ছে, কারণ 2024 চলে গেল, 2025 শুরু হয়ে গেল। তো এখন এই 2025 কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত টাইমলাইন অনুযায়ী এটা বলা যায় নির্বাচনের বছরও। তো সেই নির্বাচনের বছরে এখন রাজনৈতিক দল যদি বলেন তারা কিন্তু ফুললি, যারা ভোটে অংশগ্রহণ করবে তারা ফুললি কিন্তু এখন নির্বাচনের মাঠে নামবে এবং বিভিন্ন প্রেশার করার চেষ্টা করবে, বিভিন্ন সভা সমাবেশ করবে, কর্মী সমাবেশ করবে, বিএনপি জামাত বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে নিবন্ধিত দল, তারা সবাই কিন্তু চেষ্টা করবে এই সময়ে, এই জানুয়ারি শুরু হলো না, এই জানুয়ারি থেকেই তাদের মাঠকে আরও চাঙ্গা করে রাখা। কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে ওই সময় তো এবার রমজান, তারপরে ফেব্রুয়ারিতে পরীক্ষা থাকে, নানান ইস্যুর কারণে জানুয়ারিটাই মোক্ষম সময় কর্মী সম্মেলন করা বা সমাবেশ করা, দলকে গোছানো। তারপরে যদি মার্চ, এপ্রিল, মে, জুনে চলে যায় তখন তো নির্বাচনের টাইম হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এখন তারা এই ঘোষণাপত্রর দিকে মনোযোগ দিবেন নাকি তাদের দল গোছানো বা দলের কার্যক্রমের মনোযোগ দিবেন, সেটা নিয়ে নানা রকম রয়েছে। তারপর আমরা অপেক্ষা করি অবশ্যই 15 দিন, অনেক সময় এর মধ্যে হয়তো বা সরকারও চিন্তা ভাবনা করছেন এবং সেটা হয়তো ঘোষণাপত্রে আসবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। আরেকটা ঘটনা ঘটে গেছে এই মার্চ ফর ইউনিটিতে, নেতারাও বলেছেন আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের উপর হামলা হলে এই দায় সরাসরি সরকারকে নিতে হবে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি, আপনি নিশ্চয়ই জানেন, বাগেরহাটে একটা বাসে একটা ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আসলে আপনি বিষয়টাকে কীভাবে দেখবেন? না, যখনই যে সরকার থাকবে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো তারই দায় নিতে হয়, কারণ দেখার দায়িত্ব তো তার। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে তাহলে সরকারকে তো দায় অবশ্যই নিতে হবে, এটা স্বাভাবিক। তবে এটাও আমি ঠিক, এই জন্যই বলছি যে যেহেতু এই সরকারকে নিয়োগ দিয়েছে ছাত্ররা প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, সেই ক্ষেত্রে তাদের এই কথাগুলো কেমন যেন একটু না এটা লাগে কিনা। অন্যরকম লাগার কিছু নেই। আপনি দায়িত্ব দিয়েছে বলে কি তার মানে কি ঘুমায় থাকলে তো চলবে না। দায়িত্ব দিয়েছে, অবশ্যই সেই দায়িত্ব পালন করার জন্য সরকারও অবশ্যই সজাগ, কিন্তু সেই জায়গা থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এখন দায়টা নিবে কি? যে ঘটনাটা দেখলাম শেষে বলা হলো যে এটা আসলে আওয়ামী সমর্থিত লোকজনের কাজ, বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? সেটা আইডেন্টিফাই করা, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, যাতে কারা হামলা করেছে, কারা কি করেছে, সেটা অবশ্যই চিহ্নিত করা যাবে। তবে আমি যতটুকু খবর পেয়েছি সেখানে হচ্ছে যে আমি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা থেকে কিছু বাস আসছিল, সেই বাসের সাইড দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটছে। মানে যাত্রীবাহী বাস ছিল, সেই বাসকে বারবার চাপা দেওয়ার চেষ্টা করছিল, মানে তাদেরকে সাইড দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তখন বাসের যাত্রীরা সেখান থেকে নেমে তাদের উপর ছাত্রদের নামিয়ে হামলা করেছে এবং দুই পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে। এটা মানে আরও ঘটনা হয়তো পুলিশ ভালো বলতে পারবেন, যারা যারা ওইখানে দায়িত্বে ছিলেন, তাদের ভিডিও আসলে তাদের পরিচয় কি সেটা আমি এখন যেটা জানি সেটা হচ্ছে বাসের যাত্রীরা নেমে তাদের উপর সংঘর্ষ বা তাদের কথা কাটি করে তাদের সাথে হয়তো বাকবিতণ্ড হয়েছে এবং সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে। এটা দলীয় মোড়কে যদি আমি আওয়ামী লীগ বা যেই করুক, ছাত্রলীগ করুক, যে করুক, সেটা তদন্ত না করে আসলে এটা জাস্টিফাই করা ঠিক হবে না। সব মিলিয়ে 2025 সালটা আমাদের দেশবাসীর জন্য, জনগণের জন্য আসলে কেমন চ্যালেঞ্জিং হতে পারে বা কেমন চান আপনি? 2025 সালকে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই চাই যে সকল বঞ্চনা দূর হয়ে 2025 সাল সবার জন্য ভালো কাটুক। সেইখানে আমাদের সবচেয়ে বড় এখন প্রত্যাশা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা যাতে ভালোভাবে হয় এবং অংশগ্রহণমূলক হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। যে মানুষ ভোট দিতে পারতো না, যে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে মানুষজনের কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, ভোট দিতে পারে, সেই প্রত্যাশা আমার কাছে আছে। এবং আমি মনে করি যে বর্তমান সরকারের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এই জাতীয় নির্বাচন যত দ্রুত দিতে পারবে এবং সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা ভালো নির্বাচন দিতে পারবে, ততই এই দেশের জন্য মঙ্গলজনক বলে আমি মনে করি। কারণ আপনি জানেন, নির্বাচিত সরকার যদি থাকে ক্ষমতায়, তাহলে এই যে ছোট ছোট কিছু ঘটনা ঘটে সেইগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। কারণ তাদের একদম রুট লেভেল, গ্রাম পর্যন্ত তাদের কর্মী বাহিনী থাকে। কোনো একটা ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গে সেখানে নির্দেশ দিতে পারে। সব কিছু তো পুলিশ, আনসার, বিডিবি বা সেনাবাহিনী দিয়ে করা সম্ভব না। প্রত্যেক মানুষের পিছনে পিছনে তো আইন শৃঙ্খলা বাহিনী রাখা সম্ভব না। এখন ছোটোখাটো কিছু ঘটনা ঘটছে, সেটা কিন্তু দলীয়ভাবেই, সাংগঠনিকভাবেই সেটা মোকাবেলা করা যায়। সেই জায়গা থেকে আমি মনে করি নির্বাচিত সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে,
এবং তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চালাবেন। ওভারঅল দেশটা ভালো থাকবে, আমরা সবাই মিলে ভালো থাকবো, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের হার্ড নিউজে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।